নমস্কার, আমি অর্ণব। আজ আমরা চলে এসেছি এক বিশেষ পডকাস্ট নিয়ে একজন বিশেষ অতিথির সাথে। এবং আজ আমাদের সাথে উপস্থিত আছেন ভারতের অন্যতম প্রাচীন এবং গৌরবময় ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আশুতোষ ঘোষ মহাশয়। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব ওনার স্কুল জীবন, ওনার উচ্চশিক্ষা, ওনার গবেষণা জীবন এবং এই ইউনিভার্সিটি নিয়ে ওনার ভিশন এবং পরিকল্পনা সম্পর্কে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের টাইম দেওয়ার জন্য এবং আমাদেরকে করার জন্য। তো স্যার, আমি প্রথমেই জিজ্ঞেস করব আপনার স্কুল জীবন এবং স্টুডেন্ট লাইফ সম্পর্কে আমাদের একটু সংক্ষেপে যদি বলেন। আপনার বাড়ি কোথায়, আপনার স্কুল জীবন কেমন কেটেছে, কোথায়? আমি ধরো ছোটবেলায় মানুষ হয়েছি, আমার জন্ম সেটা হচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা, তার অন্তর্গত কুলাকাশ বলে একটি গ্রাম আছে একেবারে হাওড়া হুগলির বর্ডারে। সেইখানেতেই আমি ছোটবেলায় থেকেছি, গ্রামের বাড়ি। আমার যেরকম হয় আর কি, গ্রামের বাড়ি সেই সময়তে মাটির দেওয়াল, খড়ের চাল। আমার বাবা এমনি ছোট চাষি। বাবা বা মা কেউই খুব বেশি লেখাপড়া জানতেন না। বাবা হয়তো ক্লাস 5-6 পর্যন্ত, মা হয়তো ক্লাস 3-4 পর্যন্ত, যেরকম তখনকার দিনে এটাই হতো। বেশিরভাগ আমাদের সবারই এরকমই ছিল আর কি, আশেপাশে আমাদের গ্রামে যারা ছিলেন তাদের। তা সেই ছোটোবেলায় গ্রামে ধরো আমি জন্মেছি, পড়াশোনাও গ্রামের স্কুলে। প্রথমে একটা প্রাইমারি স্কুল, সেটা আমাদের গ্রামেই। তারপরে একটা জুনিয়র হাই স্কুল। আমি প্রাইমারি স্কুলে যে খুব একটা ভালো ছাত্র ছিলাম তা না, একটা মোটামুটি স্টুডেন্ট ছিলাম। কারণ প্রাইমারি স্কুলে যেটা হয়, গ্রামে চাষি বাড়ি আমাদের, তারপরে ধরো গরু বাছুর অনেক কিছু থাকে, তো আমরা ছোটবেলায় ওইগুলো নিয়েই বেশি থাকতাম পড়াশোনার থেকে। তা ওই যেটা হয় তখন একটা ক্লাস 4-এ পরীক্ষা হয়, সেটা মানে আমাদের তখন পাশ করে গেলেই আনন্দ হতো যে আমরা এরকমভাবে পাশ করে গেছি। তা পাশ করে যাওয়ার পর আমার যেহেতু ক্লাস 4-এ খুব একটা ভালো রেজাল্ট হয়নি, তখন আমাদেরই এক আত্মীয় বললো যে চল তুই, ওখানে একটা দূরে একটু বড় স্কুল ছিল যেটা ক্লাস হাওড়া জেলাতে আমাদের বাড়ির কাছ থেকে, অথবা জাঙ্গিপাড়ায় যদি আমি আসতে পারি, আমাদের বাড়ি থেকে জাঙ্গিপাড়াটা প্রায় 4.5 কিলোমিটার দূরে। তাই এরকম জায়গাতে আমার একজন আমাদের কাছাকাছি আত্মীয় ছিলেন আর কি, তিনি একটা স্কুলে পড়াতেন, সেটা হচ্ছে একটা জুনিয়র হাই স্কুল। মানে জুনিয়র হাই স্কুল মানে তাতে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ছিল। তা বললো দেখ তুই আর এই বড় স্কুলে যাস না। আমার মাকে বললো যে কাকিমা আমি ওকে নিয়ে এতে চলে যাচ্ছি, আমার স্কুলে ভর্তি করে দিচ্ছি। মা বলে যা তাহলে নিয়ে চলে যা। আমাদের এরকমভাবে স্কুলে ভর্তি হওয়া আর কি। তা ওই স্কুলে ধরো কীরকম, ওই 4টে ক্লাস, 4জনই মাস্টারমশাই, সবাই হয়তো পাস করছে, কেউ বিএ বা বিকম পাস করেছে সেই সময়কার। এরকম একটা স্কুল আর কি। আর স্কুলে যারা পড়াশোনা করতো তারাও খুব যে পড়াশোনাতে খুব আগ্রহী সবাই তা না। তা আমি ওরকম একটা স্কুলে প্রথমে ভর্তি হয়ে গেলাম। ওই স্কুলেতেই আমি তোমার ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ি। স্কুলের নাম স্যার? ওটা স্কুলের নাম ছিল নিকাশ মনাইচণ্ডী বিদ্যালয়। আচ্ছা, একদম নিকাশ বলে, আমাদের গ্রামটার নাম কুলাকাশ, ওটা পাশের গ্রাম, ওটার নাম ছিল নিকাশ মনাইচণ্ডী জুনিয়র হাই স্কুল, এরকমভাবে ওটাকে নাম ছিল। ওখানেই পড়তাম। ওই স্কুলে পড়তে পড়তে ধরো আমার একদম প্রথমে যদি বলো ভালো লাগা পড়াশোনাতে, আমার ক্লাস 5 থেকে পাটিগণিতের অঙ্ক করতে খুব ভালো লাগতো। মানে নিজে নিজে আমার অঙ্ক করতে ইচ্ছে করতো। ওই ধরো পড়াশোনা করতাম, আমাদের গরু বাছুর দেখতাম, চাষেরও কাজ করতাম, আবার এই অঙ্ক করতাম। এরকমভাবে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়া। 8-এর পর থেকে আমি যখন ক্লাস 9-এ ভর্তি হই, বড় স্কুল যেটা পুরাস বলে একটা স্কুল আছে এতে, হাওড়া জেলায়, আমাদের বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হবে, 2-2.5 কিলোমিটার দূরে হবে। ওইটাতে ভর্তি হই। ওটা এমনি হাই স্কুল যেটা বলা হয়, হাই স্কুল। তা ওই হাই স্কুলে আমি যখন প্রথম সায়েন্সে ভর্তি হলাম, আমার প্রথম ভালো লাগে যদি বলো পড়াশোনাতে, মানে অঙ্ক বাদে অন্য সাবজেক্টে, সেটা হচ্ছে আমার ফিজিক্স কেমিস্ট্রি পড়তে খুব ভালো লাগতো। বিশেষ করে যখন আমি আর্কিমিডিস প্রিন্সিপাল পড়লাম ফিজিক্সে প্রথম ক্লাস 9-এ, আমাদের সময় 9, 10, 11 মিলিয়ে ছিল। আমরা ছিলাম ওল্ড ক্লাস, আমরা একটা 76-এ হায়ার সেকেন্ডারি পড়েছি। আমার যখন আর্কিমিডিস প্রিন্সিপাল আমি পড়লাম, আমার সেটা খুব ভালো লাগলো। কারণ তুমি যদি দেখো, তুমি শুধু এই প্রিন্সিপালটা তুমি জানলে তুমি বহু প্রবলেম সলভ করে ফেলতে পারছো। তুমি শুধু জাস্ট ট্রিগোনোমেট্রি করতে পারছো, তুমি জ্যামিতিটা ঠিকঠাক করে করতে পারছো, তুমি বুঝতে পারছো যে আর কতটা ভলিউম আর কতটা ওয়েট, জাস্ট এই ডিফারেন্সটা করতে পারছো। সেখান থেকেই তুমি যেটা করতে পারবে, সেখান থেকেই তুমি
অনেকটাই তুমি বহু প্রবলেম বহু কিছু লোকে জিজ্ঞেস করলে তুমি বলে দিতে পারবে ওটাই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে। এই যে পাড়াটা আমার খুব ভালো লাগলো, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সবগুলোই আমি কিন্তু খুব ভালো লাগলো, এবং আমার পড়াশোনায় যে আগ্রহ যেটা সেই আগ্রহটা ওইরকম ভাবে তৈরি হলো ওই সময়তে। তাহলে আপনার ফিজিক্স ও কেমিস্ট্রি দুটোই এত পছন্দের সাবজেক্ট ছিল, তো কেমিস্ট্রি চুজ করার কোনো পার্টিকুলার কারণ? না, আমার ধরো দুটোই ভালো লাগতো। হায়ার সেকেন্ডারিতেও দুটোতে খুব ভালোই করেছিলাম। সেই সময় তো খুব কম ফার্স্ট ডিভিশন পেত। আমাদের সময় ধরো প্রায় 1000-এর কাছাকাছি হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পেত। আচ্ছা, সব মিলিয়ে। হ্যাঁ, তখন ফার্স্ট ডিভিশনটা এরকম, তখন একটু ভালো ফার্স্ট ডিভিশন পাওয়া মানে সব জায়গায় দেখতে আসতো সবাই, মানে সেরকমই। কারণ আমি ধরো পুরো সেন্টার 10টা স্কুল মনে করো নিয়ে একটা সেন্টার হতো যেখানে হায়ার সেকেন্ডারি, সেখান থেকে আমরা মাত্র 2জন ফার্স্ট ডিভিশন পেলাম পুরো সবকটা মিলিয়ে। আমাদের স্কুলে ধরো এই হায়ার সেকেন্ডারি প্রায় 14 বছর মতন চলেছিল, তাতে সর্বসাকুলে হয়তো 5জন ফার্স্ট ডিভিশন পেয়েছে আর কি, এত বছর মিলিয়ে। তখন ফার্স্ট ডিভিশনটা এরকমই ছিল। তা সে যাই হোক, আমার যে নাম্বারটা হায়ার সেকেন্ডারিতে বেশ ভালোই হলো। আমি যখন কলকাতায় এলাম আমি তো ভর্তি হবো। কোন কলেজ? আপনি প্রেসিডেন্সিতে? হ্যাঁ, আমি বলি প্রথমে আমি কি করলাম কি, আমি ধরো স্কটিশে গেলাম, আমি কিন্তু স্কটিশে প্রথমে ফিজিক্সে ভর্তি হলাম। আচ্ছা। তারপরে বিদ্যাসাগরে গেলাম, বিদ্যাসাগরেও আমি ফিজিক্সে ভর্তি হলাম, কারণ ফিজিক্সের মার্কসটা আমার খুব ভালো ছিল। আচ্ছা। তারপরে প্রেসিডেন্সিতে অ্যাডমিশন টেস্ট হতো। তা আমি প্রেসিডেন্সিতে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তার আগে ওই কলেজগুলোতে কিন্তু আমাকে ওদের একটা হতো কি, তোমার যদি মার্কস বেশি থাকে ওরা সরাসরি তোমাকে ভর্তি করে নেবে। তা ওখানে যেহেতু ফিজিক্সের মার্কসটা ভালো ছিল, ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই হলো, আমার মনে হলো যে ফিজিক্সটাই আমার ভালো লাগে বলে ফিজিক্সটা পড়বো। তখন তো আপনার অত জানি না। তারপরে কেমিস্ট্রিতে আমি অ্যাডমিশন টেস্ট দিলাম। সত্যি কথা বলতে কি, কেমিস্ট্রিতে যখন আমি প্রেসিডেন্সিতে অ্যাডমিশন টেস্টটা দিলাম ফিজিক্সে মনে হলো আমি ফিজিক্সটা বেশি কিছু জানি না, কারণ ফিজিক্সের কোশ্চেনটা এত কঠিন। মানে আমি সবাই আর কিন্তু কেমিস্ট্রিটা ধরো কেমিস্ট্রি আমি খুব ভালোই করলাম কেমিস্ট্রিটাতে, কিন্তু ফিজিক্সটায় আমি দেখলাম যে ফিজিক্স আমি ভালো জানি সব ঠিক আছে, কিন্তু যে ডেপথের কোশ্চেন আমি প্রেসিডেন্সিতে ফিজিক্সের কোশ্চেন দেখলাম সেটা কিন্তু সত্যিই খুব কঠিন, আমার কঠিন মনে হয়েছিল। সেই জন্য তখন আমার মনে হলো, আমার দাদার সঙ্গে আলোচনা করলাম, দাদা বললো দেখ তুই যখন এই কেমিস্ট্রিটা সব জায়গায় পাচ্ছিস, তোর মনে হচ্ছে এটা সহজ। আমার দাদা কলকাতায় থাকতেন আর কি, দাদার কাছেই আমি থাকতাম, তুই তাহলে কেমিস্ট্রিটাই পড়। আমি সেই জন্য ওই কেমিস্ট্রি প্রেসিডেন্সিতে পড়া শুরু করলাম। আচ্ছা আচ্ছা। স্যার, আপনি যখন গ্র্যাজুয়েশন করছেন কেমিস্ট্রি, তখন তো আর আপনাদের সময় প্রাইভেট টিউশনই বলে কিছু ছিল না, তখন আপনাদের স্যারেরাই যা পড়াতেন সেটাই এখান থেকে একেবারে আমরা ধরো যখন পড়তাম তখন এই যে তুমি যখন গ্র্যাজুয়েশনে পড়ছো বিএসসি পড়ার সময়তে কেমিস্ট্রি অনার্সে প্রাইভেট টিউটার পাওয়া একজন আমি শুনেছিলাম, সেন্ট জেভিয়ার্সের একজন টিচার ছিলেন, তিনি পড়াতেন। আচ্ছা। আর এটা কেউই প্রায় আমাদের মধ্যে হয়তো 2-1জন তার কাছে যেতেন, কিন্তু বলতো না যে কেউ প্রাইভেট টিউটারের কাছে পড়ি। আমরা সবসময়তেই একেবারে পুরোপুরি নির্ভরশীল ছিলাম টিচারদের উপরে। প্রেসিডেন্সি কলেজের টিচাররা যেটা পড়াচ্ছেন সেটাই জানতাম যে আমাদের সিলেবাস, এবং ওই সবকটা ক্লাস ওইটাই আমাদের করতে হবে, একেবারে এরকম ভাবে পড়তাম। আমরা কেউই প্রাইভেট টিউশন পড়বো এটা ধরো আমরা বেশিরভাগ জনই ভাবিনি যে আমরা কারোর কাছে কোনো প্রাইভেট টিউশন পড়বো। কাজে আমরা কোনোদিনই প্রাইভেট টিউশনটা করিনি। ইনফ্যাক্ট স্কুলেও ধরো আমি খুব রেয়ারলি প্রাইভেট টিউশন পড়েছি। তার কারণ হচ্ছে একমাত্র স্কুলের যেটা তোমার সুবিধে হচ্ছে, ধরো তুমি বুঝতে পারছো যে গ্রামের স্কুলে যেখানে ফার্স্ট ডিভিশন রেয়ার, সেখানে আমি টিচারদের মনে হচ্ছে যে আমি ফার্স্ট ডিভিশন পেতে পারি। তখন শিক্ষকরা সবসময় বলতেন যে তোর যেখানে যা অসুবিধে হবে তুই আমাদের কাছে চলে আসবি। আমরা ওই তখন অনেক শিক্ষকদের বাড়ি বাড়ি তখন আমরা চলে যেতাম, যখন কোনোটা একটা অসুবিধে হচ্ছে স্যারের কাছে এবার চলে গেলাম, স্যার একটা দেখিয়ে দিলাম, আচ্ছা চলে এলাম, এরকম ভাবে আমাদের পড়াশোনা আর কি। কাজে এই প্রাইভেট টিউশন নির্ভর যে এখন পড়াশোনাটা সেটা আমাদের সময় একেবারেই ছিল না। তবে স্যার, গ্র্যাজুয়েশন পর যখন আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তো তখন কি আপনি ভেবে নিয়েছিলেন যে আমি গবেষণা লাইনেই যাব নাকি চাকরি করব, নাকি আপনার তখন ইয়েটা কি রকম ছিল যে আমি কি করতে চাই? এই জায়গাটায় তুমি যেটা বলছো না, এটা এই আমাদের যেটা হয় আর কি, আমরা কি হব আমরা প্রথমে সেরকম ভাবে প্রথমে একেবারেই বুঝতে পারি না, একেবারে না। আমি ধরো যখন স্কুলে পড়তাম তখন আমার সবসময় খুব ইচ্ছে ছিল যে আমি একটা গ্র্যাজুয়েট হব, যে আমি স্কুলে পড়াবো, পরিষ্কার কথা। কারণ আমার কাছে সেটাই একটা বড়, তুমি বুঝতেই পারছো আমার বাবা মা লেখাপড়া বেশি কিছু জানে না, ছোট চাষি, আমাদের কাছে দেখা বলতে
বলতে যে স্কুল টিচার যারা রয়েছেন তারাই আমাদের কাছে গ্রামের মধ্যে সব থেকে আমাদের খুব ভালো একটা প্রফেশন বলে মনে হতো স্কুল টিচারদের। কাজে স্কুল টিচার হবো এটাই আমার একটা, তুমি বলতে পারো, ইচ্ছে ছিল। এবার প্রেসিডেন্সিতে আসার পরে তো বুঝতেই পারছো যে আমার কাছে একটা অন্য জগৎ খুলে গেল, যে আরো বেশি কিছু করা যায়। কিন্তু তাও তখনও কিন্তু আমার মনের মধ্যে ছিল যে আমি একটা স্কুল টিচার হব, এটা আমার খুব ইচ্ছে ছিল। তা আমি যখন মাস্টার ডিগ্রি করলাম, মাস্টার ডিগ্রি করার পর মাস্টার ডিগ্রি তো ভালোই রেজাল্ট হলো, এমনি অসুবিধে কিছু হয়নি। তা মাস্টার ডিগ্রির পরে আমি স্কুল টিচারের, তখন তো বিএড করতে হতো না আমাদের সময়, স্কুল টিচার এমনি সরাসরি ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে স্কুলগুলো নিজে নিজে অ্যাডভার্টাইজ করতো, সেখান থেকে যাওয়া যেত। তা এখনও জাস্ট রেজাল্টে বেরিয়েছে, সেরকম দুটো একটা অ্যাপ্লাই করছি। আবার কাল্টিভেশন অফ সায়েন্সে সেই সময়তে রিসার্চের জন্য ওরা ফেলো নেবে, তার অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, সেটা অ্যাপ্লাই করলাম। এবারে ওইখানে যেই কাল্টিভেশন অফ সায়েন্সে পেয়ে গেলাম, ধরো 1 মাসের মধ্যে কাল্টিভেশন অফ সায়েন্সে রিসার্চ করতে ঢুকে গেলাম। তখন আরো স্কুলের যে পড়াবো সেটা চলে গেল। তখন বললাম ঠিক আছে, দেখা যাক পিএইচডিটা তো করি, মানে এরকম করে ভাবে আর কি, পিএইচডিটা তো করি, তারপরে দেখা যাক কি হবে, এরকম। স্যার, আপনার পিএইচডি লাইফ সম্পর্কে আমি একটু ছোট্ট করে জানতে চাইবো যে ধরুন এখনকার যারা পিএইচডি করে তাদের যে ফেসিলিটি বা পেপার ছাড়া, এইগুলো তখনকার একজন যারা পিএইচডি করতো তাদের থেকে কতটা আলাদা ছিল না, বা ডিফিকাল্টি কিরকম ছিল? খুব, দেখো আস্তে আস্তে, তুমি তো নিজে পিএইচডি করেছো, তুমি জানো আমাদের যত সায়েন্স এগোচ্ছে আমি বলবো, তত আমরা কিন্তু যন্ত্রপাতির উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। এবং যন্ত্র থেকে আমরা চাইছি যে যন্ত্র থেকে ডেটাটা যেটা আসবে সেটাকে নিয়ে আমরা খুব বেশি ভাববো না। আমার যখন ধরো পিএইচডি, তখন আমরা কেমিস্ট্রিতে পিএইচডি করলে আমাদের ধরো কোনো একটা তুমি স্ট্রাকচার কি হয়েছে, কি কম্পাউন্ড তৈরি হয়েছে, সেটা কিন্তু তোমাকে কেমিক্যাল অ্যানালিসিস করতে হবে, কেমিক্যাল অ্যানালিসিস করে স্পেকট্রা নিতে হবে, সেখান থেকে তোমাকে বলতে হবে যে এর এই স্ট্রাকচারটা, কম্পাউন্ডটা এরকম একটা হতে পারে। এটাই ছিল আমাদের মেন তোমার ধরো রিসার্চের বিষয়বস্তু। তখন আমি বলছি এক্স রে ক্রিস্টালোগ্রাফির ব্যাপারটা, তা আমরা থার্মাল অ্যানালিসিস করতাম, মানে ওই টিজিএ, ডিটিএ এই সমস্তগুলো করতাম। এইগুলো করার পর যদি নতুন কোনো কম্পাউন্ড আমরা মনে হচ্ছে তৈরি করেছি, তখন তার স্ট্রাকচারটা স্পেকট্রোস্কোপি দিয়ে করতাম, এটাই নর্মাল। তো আমি আমাদের ল্যাবে প্রথম একটা কম্পাউন্ডের একটা সিঙ্গেল ক্রিস্টাল পাই, একটা সিঙ্গেল ক্রিস্টাল একজন ফিজিক্সের লোককে দেখাই। তিনি তখন ইংল্যান্ডে যাচ্ছিলেন, ইংল্যান্ড থেকে যেয়ে তিনি একটা ডেটা তোলেন। তখন এই ডেটা এরকম ফিতে দিলাম, বড় তোমার একটা এরকম ডেটা। তারপরে উনি নিজে চলে আসেন, তারপরে সেই ডেটাটা জাহাজে করে পরে আসে, বুঝতে পেরেছো, জাহাজে করে একটা বড় একটা এতে। তারপরে সেই ডেটাটা একটা ছোট্ট কম্পাউন্ড একটা তোমার ধরো এমন কিছু নয়, সেইটাকে ধরো প্রোগ্রাম লিখে লিখে উনি প্রায় 6 মাস 8 মাস ধরে ওই স্ট্রাকচারটাকে সলভ করেন। সেটা এখন তোমার করতে হয়তো আধ ঘন্টা লাগে সফটওয়্যার দিয়ে। এরকম ভাবে আমার প্রথম থিসিসে আমি একটা সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার করি। প্রায় একই রকম ভাবে আমরা বেশ কিছু ধরো পেপার করি আমাদের ল্যাব থেকে, তখন ওই থার্মাল অ্যানালিসিস জার্নালে। এবং আমাদের যিনি মাস্টারমশাই ছিলেন, তিনি হয়তো নিজে একাডেমিক্যালি খুব আমাদের হেল্প করতেন, তা আমি বলবো না, কিন্তু মানুষ হিসেবে তিনি অসাধারণ। মানে প্রত্যেকটা ব্যাপারে আমাদের এত সাহায্য করতেন, যে কোনো ব্যাপারে, যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যা হলে আমরা আমাদের মাস্টারমশাইকে বলতে পারতাম, তিনি তার একটা সলিউশন করতেন। খুব প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, এই কিছুদিন আগে মারা গেছেন, এবং আমাদের সবাইকে খুব ভালোবাসতেন। স্যার, আমি আপনার সিইউতে এত দীর্ঘ গবেষণা জীবন সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনার রিসার্চ কেরিয়ারের শুরুর দিকের ডিপার্টমেন্ট কেমন ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি তখন কেমন ছিল, আপনার সহকর্মীরা তখন কেমন ছিল? আচ্ছা, আমি তোমায় যেটা বলি সেটা হচ্ছে, আমার ধরো রিসার্চ এক্সপিরিয়েন্সটা একটু বলে নিই, তাহলে শিবের এই আমার রিসার্চ লাইফ বা পড়ানোর লাইফটা একটু সুবিধা হবে। আমি ধরো প্রথমেই করলাম কি, কাল্টিভেশন থেকে পিএইচডি পাওয়ার পরেই আমি চলে যাই চেকোস্লোভাকিয়া, তখন ছিল প্রাগেতে। আমি যে ওখানে ইলেকট্রোকেমিক্যাল অ্যানালিসিসের উপরে কিছু কাজ করি, মানে ওটা একটা ইউনেস্কো ফেলোশিপ ছিল। আমি ওই ল্যাবে কাজ করেছিলাম, যেখানে হেডোভস্কি, তুমি শুনেছো, নোবেল প্রাইজ পেয়েছিলেন আমাদের এই পোলারোগ্রাফি এই করার জন্য। ওই চার্লস ইউনিভার্সিটির উনি প্রফেসর ছিলেন সেই সময়তে। ওদের ওই ইলেকট্রোকেমিক্যাল ওই পার্টটা, অ্যানালিসিস পার্টটা কিন্তু খুব স্ট্রং। আমি ওখানেতে প্রায় 1 বছর থাকি, 3টে পেপার করি ইউনেস্কো ফেলোশিপে। তারপরে আবার ফিরে আসি, ফিরে এসে পিএসসির একটা পরীক্ষা দিই, পিএসসি মানে সরকারি কলেজের চাকরির জন্য দিয়ে, তারপরে জাপানে মনবুশো একটা ফেলোশিপ পাই। তারপরে সেই মনবুশো ফেলোশিপে আমি জাপান চলে যাই। আর ইতিমধ্যে আবার এই চাকরিটা এখানে পেয়ে যাই, পিএসসি চাকরিটা। তখন ওই জাপানের ফেলোশিপটা 1.5 বছর ছিল। তারপরে ফিরে এসে আমি কলেজে জয়েন করি, ঝাড়গ্রাম রাজ কলেজে। এই যে ধরো আমার যে ট্রেনিং তুমি যদি বলতে পারো, আমার স্যারের কাছে থার্মাল অ্যানালিসিস ট্রেনিং ছিল, আমার একটা ইলেকট্রোকেমিক্যাল অ্যানালিসিসের ভালো ট্রেনিং ছিল, যেটা চেকোস্লোভাকিয়াতে। আর এইখানেতে আমি মোস্টলি এনএমআর এর উপরে কাজ করেছিলাম।
জাপানেতে। তারপরে আমি ঝাড়গ্রাম রাজ কলেজে জয়েন করি, কিন্তু আমি কাল্টিভেশনের রিসার্চটা বরাবর চালিয়ে যাই, কারণ ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে আমি যখনই সময় পেতাম তখন আমি কাল্টিভেশন অফ সায়েন্সে চলে আসতাম এবং স্যারের ল্যাবেই রিসার্চ করতাম স্যারের যে সেই সময়কার স্টুডেন্ট তাদের সঙ্গে। তা এইরকম অবস্থাতে আমি করতে করতে তারপরে আবার একটা আমি জাপানে ভালো ফেলোশিপ পাই, জেএসপিএস ফেলোশিপ পাই। জেএসপিএস ফেলোশিপে ওখান থেকে যাই, 1 বছর থাকি, সুকুবা বলে একটা ইউনিভার্সিটিতে ছিলাম। সেখান থেকে ফিরে এসে আমি তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চাকরি পেলাম 97-এ। 97-এ যখন আমি চাকরি পেলাম, ধরো তোমরা যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি দেখেছো তখন প্রায় সেরকমই, কিন্তু দুটো জিনিস ছিল। একটা হচ্ছে যে তখন যতগুলো টিচিং পোস্ট ছিল সবকটা টিচিং পোস্ট ভর্তি ছিল, আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তখন যারা নেট বা গেট পেত সেই সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিসার্চ করতে আসাটা কিছুটা তুমি বলতে পারো রেয়ার, মানে কেউ আসতে চাইতো না, কারণ তারা হয়তো কোনো ইনস্টিটিউটে বা আইআইটিতে পিএইচডি করতে চলে যেত। কাজে রিসার্চ স্টুডেন্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। রিসার্চের যে ইনস্ট্রুমেন্ট ধরো আমাদের তত কিছু ছিল না। ঠিক সেরকম অবস্থাতে আমি রিসার্চ শুরু করি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমার মনে হলো যে আমাকে কিছু একটা রিসার্চ করতে হবে। আমার যেটা মানে আমার একটা যে কোনো কারণে আমার একটা যেটা সুবিধে হয়েছিল যে স্টুডেন্টরা আমাকে পছন্দ করতো। ধরো ওখানে যারা সিএসআইআর বা ইউজিসি যারা পাচ্ছে তারা সবসময় আমাকে অ্যাপ্রোচ করতো, স্যার আপনার কাছে রিসার্চ করবো। আমি তাদের বলতাম যে তোমরা এরকম একটা ভালো জায়গাতে যাও, এটা না স্যার অনেক সময় যে আপনার সঙ্গে আমরা কাজ করতে পারলে আমরা করতে পারবো অনেক দূরে। মেয়েরা যেমন ধরো বলতো যে আমরা স্যার অনেকটা দূরে যেতে পারবো না, ছেলেরাও যেরকম বলতো না স্যার আপনার সঙ্গে আমি কাজ করবো। এরকম ভাবে তখন ওই আমি যতগুলো স্টুডেন্ট নিয়েছি, আমার একদম প্রথম স্টুডেন্ট ও একটু পার্ট টাইম রিসার্চ করেছিল, বাকি সবাই কিন্তু ওই নেট জেআরএফ পাওয়া স্টুডেন্ট প্রত্যেকে, মানে প্রত্যেকে হচ্ছে নেট জেআরএফ। অনেকে তোমার ধরো ওই তখন স্বামী বিবেকানন্দ ফেলোশিপ ছিল না, ওই একটা যারা একটু বেশ প্রথমের দিকে সিএসআর বা এতে ওটা শ্যামাপ্রসাদ মুখার্জি, ঠিক স্বামী বিবেকানন্দটা এইখানে শ্যামাপ্রসাদ মুখার্জি যে ফেলোশিপ ছিল সেরকমও স্টুডেন্ট যারা একদম ধরো প্রথম দিকে করেছে, তারা যে কোনো জায়গাতেই করবে কিন্তু আমার কাছে করবে। তাই এরকম ভাবে আমি স্টুডেন্টটা বরাবরই পাই। এবং স্টুডেন্ট পাওয়ার পর আমাদের তখন তো এইবারে এইখানে যেটা আমার সুবিধা হয়ে গেল, ধরো আমার এক্সরে করাটা আমি ক্রিস্টাল বিদেশে পাঠিয়ে দিলে পরে তারা স্ট্রাকচারটা করে পাঠিয়ে দিতে পারে। কাজে আমার স্ট্রাকচার পাওয়াটা এখন খুব ইজি হয়ে গেল এই কদিনের মধ্যে। আমার এখানেতে যে ইলেকট্রোকেমিক্যাল যে যন্ত্র রয়েছে, ইলেকট্রোকেমিক্সের যন্ত্র রয়েছে, আমার একটা থার্মাল অ্যানালাইজার ছিল, আমার কিন্তু আইআর আর এনএমআর এখানে স্পেকট্রা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এটা দিয়েই আমি কিন্তু রিসার্চটা শুরু করলাম এবং বেশ ভালোই পাবলিকেশন করতে শুরু করলাম। ধরো এলসিভাইয়ের তো জার্নালে করলামই, তারপরে তো আমার আরএসসি জার্নাল, তোমার ধরো আমাদের যেরকম ডাল্টন ট্রানজাকশন, তারপরে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই সমস্ত ভালো ভালো জার্নালে যে জার্নালগুলোতে সাধারণত ইনস্টিটিউট থেকে লোকেরা বেশি করে, আমরা ইউনিভার্সিটি থেকে করতাম না, আমি সেরকম জায়গাগুলোতে পাবলিকেশন যখন শুরু করলাম তখন আমার কাছে কি হলো, আমার স্টুডেন্ট পাওয়াটা আর কোনো প্রবলেম হলো না। এবং আমি নিজে রিসার্চের একটা তোমার লাইন তৈরি করতে পারলাম যে আমার নিজের মতন করে রিসার্চটা করবো, সেরকমভাবে রিসার্চটা আমি করতে পারলাম। আচ্ছা স্যার, আর বিজেপি গভর্নমেন্ট, আমি যতদূর শুনেছি বিজেপি গভর্নমেন্টে যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন, উচ্চ শিক্ষামন্ত্রী, উনি বলেছেন যে প্রতি বছর এসএসসি, পিএসসি, সিএসসি হবে এবং রিক্রুটমেন্ট অনেক বাড়বে। আপনার কি মনে হয় সত্যি এটা প্রতি বছর এটা করা সম্ভব? বা দেখো, অসম্ভব নয়। তুমি যদি ডব্লিউবিসিএস প্রত্যেক বছর করতে পারো, কেন তুমি পিএসসি সিএসসি প্রত্যেক বছর করতে পারবে না? তুমি যদি একটা প্রসেস ফলো করো, তুমি অবশ্যই পিএসসি সিএসসি প্রত্যেক বছর করতে পারবে। একবারে করলে, প্রত্যেক বছর করলে দুটো সুবিধা হয়। একটা হচ্ছে যে তোমার এই যে নতুন নতুন ছেলে যারা বেরোচ্ছে তারা কি হয়, তারা একটা সুযোগ পায় যে পরীক্ষাটায় বসায় যে আমি চাকরি পাবো। আর দ্বিতীয় কথা, তুমি একসঙ্গে অনেকজনকে তুমি যদি করতে যাও, তোমার ভ্যাকেন্সি অনেক বেড়ে যাচ্ছে, তুমি অনেকদিন পর পর করলে এই একসঙ্গে এতজন ভ্যাকেন্সিটাকে হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট হয়। আমার তো মনে হয় সবসময়ই এটা উচিত এবং অবশ্যই করা যাবে, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর পিএসসি সিএসসি যেরকম ভাবে ডব্লিউবিসিএস হয়, যেরকম ভাবে আইএস হয়, সেরকম ভাবেই কিন্তু এটাকে করা যাবে। এবং এটাকে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে জেনারেল এডুকেশনে যে ছাত্র আসাটা এখন কমে গেছে, সেই ছাত্র আসাটা কিন্তু আমরা আবার কিন্তু বাড়াতে পারবো। আমাদের ছাত্ররা আবার আগ্রহী হবে যে আমি এর পরের বারে, কারণ তুমি দেখো একটা কোথায় অসুবিধাটা হচ্ছে, শেষ এসএসসি হয়েছে, আমি এসএসসির কথাটা বলছি একেবারে, শেষ এসএসসি হয়েছে তোমার কবে না, তোমার 2016। 2016 পর থেকে আজ 2026 পর্যন্ত 10 বছর যে সমস্ত স্টুডেন্টরা পাস করলো, তারা তো একবারও ওই স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাতে বসতে পারলো না। এই লাস্ট এটাতে পারলো, কিন্তু সেটা তো ওদের সঙ্গে ওদের একটু অ্যাডভান্টেজ নিয়ে, যারা পুরনো ছিল তাদের সঙ্গে অ্যাডভান্টেজ নিয়ে। কাজে আমাদের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই যে জেনারেল যে এডুকেশনটা রয়েছে তাতে এই যে আকর্ষণ করা ছাত্রদের, সেইটা হচ্ছে না। সেই জন্য অবশ্যই প্রত্যেক বছর হওয়া উচিত এবং আমি আশাবাদী যেটা করা যায় এবং এই গভর্নমেন্ট সেটা করতে পারবে। তো স্যার,
আমি এবার একটু স্যার আমাদের ক্যালকাটা, আপনি একজন ভিসি হিসেবে, উপাচার্য হিসেবে একজন কি কি কাজ করতে হয়, বা আপনি সারাদিনে কি কি ধরনের কাজ করেন, সেটা যদি আমার দর্শকদের একটু বলেন। উপাচার্যের আমাদের যে সিস্টেমটা রয়েছে, বিশেষ করে আমাদের স্টেট ইউনিভার্সিটি সিস্টেমে প্রায় সব ফাইলই একবার তুমি দেখবে, তুমি কোনো একটা অ্যাপ্লাই করেছো, ছুটির অ্যাপ্লাই করেছো, মানে প্রফেসররা ছুটির অ্যাপ্লাই করেছে, কেউ কোনো টাকা পয়সার জন্য অ্যাপ্লাই করেছে, তারপরে তোমাদের পিএইচডিতে ধরো তোমার থিসিস কার কাছে যাবে, থিসিসের রিপোর্ট আসবে, থিসিসের ভাইবা হবে, থিসিস তোমাকে অ্যাওয়ার্ড করা হবে, পিএইচডি ওরা করবে, কিন্তু সব একবার করে ভাইস চ্যান্সেলরের একটা করে সই লাগবে। আচ্ছা, মানে এই প্রচুর ফাইল, আমি বলছি এই ধরনের নানা রকম ফাইল, তো তোমাকে একবার করে ফাইলগুলো দেখে নিতে হবে যে ব্যাপারটা ঠিক আছে কিনা। মানে এভারেজ আপনাকে দিনে কটা সাইন করতে হয়? আমি দিনে সাইন তুমি যদি বলো সব মিলিয়ে 200-র বেশি তো রোজ করতে হয়। আচ্ছা, কোনো সার্টিফিকেটে দেখবে যে বিশেষ সই থাকে, সেগুলোকে সই করতে হয়, মানে এটা তো সবসময়তেই এটা একটা করতে হয়। তারপরে তো ধরো অনেক লোকের অনেক রকমের প্রবলেম থাকে, কারোর কিছু একটা প্রবলেম হয়েছে, তিনি কিছু একটা চেয়েছেন, তিনি কোনো টাকা পয়সা চেয়েছেন, পাচ্ছেন না, কোনো জায়গাতে একটা ঘর বাড়ি ভেঙে গেছে, সেটাও ধরো ভিসির কাছে চলে আসে। তারপরে ধরো ইউনিয়নের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, তাদের কারোর প্রমোশনে কোনো ঝামেলা রয়েছে, তারাও চলে আসবে। মানে সারা দিন তুমি প্রায়, আমি তোমাকে বলছি, তারপরে কলেজের, যেহেতু আমাদের কলেজের যে রেজাল্ট বেরোবে, পুরো পরীক্ষা সিস্টেমের যে ঝামেলা, কন্ট্রোলার আছে, সব আছে, কিন্তু আলটিমেটলি আসবে কিন্তু ভিসির কাছে। সবাই একবার ভিসির একটা তোমার পারমিশন নেবে, ভিসির একবার এটাকে নেবে, নিয়ে প্রত্যেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কাজে সারাদিনে তুমি দেখবে যে, এবং তোমার জন্য সবসময়তেই বাইরে তুমি দেখবে যে 4-5 জন অপেক্ষা করে আছে, যে আরেকজন বেরোলে তিনি ঢুকবেন, বুঝতে পারছো? সবসময় একটা মনে হয় যে অনেক সময় তুমি টিফিন খেতেই তুমি দেখবে সময় পাবে না, কারণ সবাই তো একটা কাজে গেছে, বুঝতে পারছো? সারাদিন ভিসির ব্যস্ততা, বিশেষ করে কলকাতা ইউনিভার্সিটির ভিসির ব্যস্ততাটা এখন এই জন্য আরেকটু বেশি, যে আমাদের দুজন প্রভিসি থাকলে পরে আমরা কিছুটা কাজ ভাগ করে দিতে পারি, যেহেতু এখন দুজন প্রভিসি নেই, সেই জন্য ভিসির উপরে চাপটা খুব বেশি পড়ে। কাজে ভিসিকে এই পুরো কাজটা, প্রায় সমস্ত কাজ সবাই করবে, কিন্তু তুমি তো এই পিরামিডের একদম উপরে আছো, সবগুলো একবার তোমাকে ছুঁয়ে যাবে। তার ফলে কি হয়, অনেকটা হয়। কিন্তু ধরো ভিসির কাজটা এটা করতে হবে কি, ভিসির কাজ হচ্ছে, যেমন ধরো তোমাকে আমি বলি, একটা জিনিস বুঝতে পারবে, সেটা হচ্ছে যে আমাদের এখানেতে এখন আন্ডার গ্রাজুয়েটে যে পরীক্ষাগুলো হয়, সবসময়তে ধরো একটা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হলো, তার কিছুদিন পরে থার্ড সেমিস্টার হলো, তারপরে ফিফথ সেমিস্টার হলো, সেই পরীক্ষাগুলো দেখতাম যে সব আলাদা আলাদা হচ্ছে। তার ফলে আমি দেখছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য একটা বহু সময় চলে যাচ্ছে শুধু পরীক্ষাগুলোতে। ছেলেরা পড়বে কখন? একটা সেমিস্টারে উঠছে, পরীক্ষা দিতে দেরি হয়ে যাচ্ছে, মানে পরের সেমিস্টারে ক্লাস শুরু করতে দেরি হচ্ছে, তারপরে সে পড়ার জন্য ধরো অন্তত 90 ডেজ সময় পাওয়া যায়, আমি দেখছি কোথাও 60 ডেজও হচ্ছে না, 50 ডেজ 60 ডেজে পরীক্ষা হচ্ছে, ছেলেরা আন্দোলন করছে, স্যার আমরা তো পড়ারই সময় পেলাম না, এই তো পরীক্ষা শেষ হলো, আবার একটা পরীক্ষা শুরু হবে। এই জিনিসটা, এটা ধরো আমি একটা রেশনালাইজ করছি, যেভাবে অনেকটাই করেছি, যে আমি ধরো একটা মনে করো থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার প্রায় তো একই, অড সেমিস্টারগুলো একই সময়তে হবে, ইভেন্ট সেমিস্টারগুলো একই সময়তে হবে। আমি মনে করো যে ফার্স্ট সেমিস্টারে যখন থিওরি দিচ্ছি, তখন আমি কি করবো, থার্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল নেবো। আমি যদি এটাকে একসঙ্গে করে দিতে পারি, তাহলে আমি ধরো থিওরির সময় তো প্র্যাকটিক্যাল রুমগুলো তো তোমার থাকছে না, তাহলে আমি পরীক্ষার দিনটাকে মানে অনেক কমিয়ে নিতে পারছি, এবং তাহলে আমি ছাত্রদের পরীক্ষার দিনটা বাড়াতে পারছি। আর একটা যেটা রয়েছে, আমি সেটা চেষ্টা করছি, আমি জানি না কতটা পারবো, সেটা হচ্ছে কলেজের ছুটির শেষ নেই, মানে প্রচুর ধরো গরমের ছুটি, পুজোর ছুটি পুরোটা, তারপরে হচ্ছে শীতের ছুটি, আমাদের বড়দিনের ছুটি, এই ছুটিটাকে কি করে কমিয়ে, আমাকে ধরো ভিসি হিসেবে আমাকে দেখতে হবে তো যে ছাত্রছাত্রীদের পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের রেজাল্টটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা। যারা কলেজের টিচার তারা একটু আপনার উপর ইয়ে হতে পারেন, হ্যাঁ তারা হবে। তুমি ধরো তুমি সবসময় তুমি যদি মনে করো যে তোমার উপরে কেউ ক্রুদ্ধ হবে, তোমার উপরে কেউ রাগ করবে, তাহলে তুমি কিছু করতে পারবে না। কারণ তোমাকে যদি সত্যিকারের মেজার নিতে হয়, আমাদের সবসময় মনে রাখতে হবে, একটা ইউনিভার্সিটি, একটা কলেজ, সেটা কিন্তু তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের জন্য, সেটা কিন্তু মাস্টারমশাইদের জন্য তৈরি হয়নি, বা আমাদের অন্য কর্মচারীদের জন্য তৈরি হয়নি। কাজে প্রথম তোমার যেটা হবে, আমাদের যে কোনো ভাইস চ্যান্সেলর হোক, প্রিন্সিপাল হোক, শিক্ষক হোক, সবাইকেই দেখতে হবে ছাত্রের স্বার্থ, আমার কিভাবে পঠন পাঠনটা আমি ভালো করে করতে পারছি। কাজে ভিসি হিসেবে আমার ধরো প্রথম দায়িত্ব হচ্ছে যে এই পরীক্ষা সিস্টেমটাকে ঠিক করা, যে কলেজ, আমি সেটা অনেকটা কি করতে পেরেছি, আমার মনে হচ্ছে আমাদের কোনো একাডেমিক ক্যালেন্ডার ছিল না, আমি ধরো একাডেমিক ক্যালেন্ডার একটা দেওয়ার চেষ্টা করছি, যাতে ছাত্ররা অনেকদিন আগে থেকে জানতে পারে যে তার কবে পরীক্ষা হবে, কবে ক্লাস শেষ হবে, কবে ক্লাস শুরু হবে, সেই ব্যাপারটা পুরোটা জানতে পারে। একাডেমিক ক্যালেন্ডার ছাড়া তুমি হঠাৎ করে একটা ধরো বলে দিলে তোমার কালকে পরীক্ষা, ধরো যে কোনো ছেলেই হোক, সে বলবে না স্যার আমি কালকে পরীক্ষা দিতে পারবো না, আই এম নট প্রিপেয়ার্ড, সেটা সবসময়ই বলবে। কাজে একটা আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটি একটা
অদ্ভুত, অনেকে অনেক ধরো দেখি যে বলেন এটা ওটা সেটা নিয়ে, কিন্তু আমাদের কেউই একাডেমিক ক্যালেন্ডার করতে হবে। আগে ছিল একাডেমিক ক্যালেন্ডার, কিন্তু ইদানিংকালে কোনো একাডেমিক ক্যালেন্ডার নেই। আচ্ছা, মানে যখন খুশি পরীক্ষা হচ্ছে, যখন খুশি মানে এরকম হচ্ছে, এইভাবে তো একটা ইউনিভার্সিটি চলতে পারে না। কাজে আমাদের একাডেমিক ক্যালেন্ডারটাকে আমরা ধরো পোস্ট গ্রাজুয়েট আমরা অলরেডি করে দিয়েছি, আন্ডার গ্রাজুয়েটও রেডি করেছি। এই যে নতুন আচ্ছা। ভর্তি হবে এদের সঙ্গে সঙ্গে আমরা করবো কি একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দেবো এদেরকে, যাতে এদের কবে একদম কবে থেকে ক্লাস শুরু হবে, কবে শেষ হবে, কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ হবে, সেটা সে যখন ভর্তি হচ্ছে মানে ক্লাস শুরু হওয়ার সময় থেকে সে জানতে পেরে যাবে যে আমার এই দিন থেকে এটা হচ্ছে। আর একটা জিনিস ধরো ভাইস চ্যান্সেলর হিসেবে সবসময় আমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে আজকাল তুমি বুঝতে পারছো যে এই যে ছাত্রছাত্রীরা আসছে না তার প্রধান কারণ তো হচ্ছে যে সে চাকরি পাচ্ছে না। হ্যাঁ, ভিসি হিসেবে আমাকে যেটা আমার দায়িত্ব যেটা দেখা, যে আমরা ছাত্রছাত্রীদের এমপ্লয়েবিলিটি কিভাবে বাড়াবো, হ্যাঁ, মানে ছাত্রছাত্রীরা আরো বেশি করে এমপ্লয়েবল হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে যে কিছু অ্যাড অন কোর্স দিতে হবে, হ্যাঁ, এবং স্কিল এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট যেটা জন্য। যেটা আমাদের এনইপিতে আছে, আমি তোমাকে এটাকে নিয়ে একটু পরে বলবো। হ্যাঁ। কিন্তু আমি তোমাকে একটা দুটো জাস্ট উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমার একটু সুবিধা হবে। যেমন ধরো আমাদের এখানে ম্যানেজমেন্ট কোর্স আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, এবার সেই ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কি করেছি, বেঙ্গল কমার্স কাউন্সিল বলে আমাদের একটা বিজনেস কাউন্সিল, বেঙ্গল বিজনেস কাউন্সিল বলে একজন রয়েছে, আমাদের একটা কাউন্সিল রয়েছে, মানে যত বিজনেস অর্গানাইজেশন বেঙ্গলের তাদের একটা কাউন্সিল আছে, বেশ তাতে হয়তো 250-300 জন যারা ব্যবসা করে তারা রয়েছে। আমরা আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে তাদেরকে এই কিছুদিন আগে একটা আলোচনা করলাম। এরপরে কি ম্যানেজমেন্টের স্টুডেন্টদের আমরা ওখানে ইন্টার্নশিপে পাঠাবো, এবং ওদের যে সিলেবাসটা হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করে সিলেবাসটা করবো, মানে যাতে করে এই যে বিজনেস কাউন্সিল রয়েছে তাতে করে আমাদের স্টুডেন্টরা এমপ্লয়েবল হয়। আমি এবার দেখে নেবো এই ধরো বিজনেস কাউন্সিলেতে শুধু ম্যানেজমেন্ট ছাড়া অন্য তাদের কি ধরনের রিকোয়ারমেন্ট আছে। যদি দেখি যে কিছু কেমিস্ট্রি স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট আছে, তাদেরকে আমরা একটু ছোট করে নিয়ে এসে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ করার চেষ্টা করবো, যে তাদের যা যা রিকোয়ারমেন্ট আমি চেষ্টা করবো যে সেই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের কতটা জানে। যেটুকু না জানে তাহলে আমরা বলবো কি যে ধরো তুই মাস্টার ডিগ্রি করলে, করার পরে একটা 6 মাসের একটা অ্যাড অন কোর্স করবো, যাতে করে সেই ইন্ডাস্ট্রিতে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে সে পড়ে নিতে পারে বা জেনে নিতে পারে আমাদের এখান থেকে। আর ওদেরকে ইন্টার্নশিপে পাঠাবো, ইন্টার্নশিপে পাঠালে তারা দেখবে আসলে একটা কোনো জায়গাতে ধরো তুমি যখন ইন্টার্নশিপে পাঠাবে, খুব ভালো ছেলে হলেই যে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে অথবা ইন্ডাস্ট্রি তাকে নেবে তা কিন্তু মোটেও নয়। সে দেখবে যে তার কিরকম টেম্পারামেন্টটা কিরকম আছে, সে কাজটা ইন্ডাস্ট্রিতে করতে পারবে কিনা, করতে চায় কিনা। ওই ইন্টার্নশিপ করলে তারা কিন্তু ছাত্রদের দেখি বুঝে যায় যে সে কিরকম ভাবে কাজ করছে, মানে তাকে কাজে লাগবে কিনা। কাজে ইন্টার্নশিপটা সেই জন্য খুব জরুরি, যেটা আমাদের এই নতুন এনইপিতে রয়েছে। কাজে আমরা এই ইন্টার্নশিপটাকে মানে জোর দেওয়ার জন্য আমরা ডিপার্টমেন্টের সঙ্গে ধরো এই বিজনেস যেগুলো রয়েছে, কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে বা ধরো ফিজিক্স রিলেটেড যে সমস্ত এগুলো রয়েছে, তাদেরকে এই ডিফারেন্ট সাবজেক্টের সাথে ওদেরকে আমরা আনতে চাইছি, একসঙ্গে রাখতে চাইছি। এইভাবে আমাদের ধরো এমপ্লয়েবিলিটি যদি আমরা বাড়াই, যদি সব ছেলে ভাবি যে আমি স্কুলে চাকরি করবো, তাহলে এরকম স্কুল সার্ভিস না হলে আর ছাত্র পাবে না। আমাকে এনশিওর করতে হবে যে তুমি এটা পড়ে একটা ছোট চাকরি পাবে। ভাইস চ্যান্সেলর হিসেবে ধরো আমার এই ধরনের প্ল্যানগুলো করা, ডিফারেন্ট জায়গাতে তোমার অর্গানাইজেশনের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে এই করা, সেইগুলো আসবে। তারপরে ধরো এনইপি যে ইমপ্লিমেন্ট করবো, সেটা একটা ভাইস চ্যান্সেলরের দায়িত্ব। মানে যে কোনো রকমের ধরো ভাইস চ্যান্সেলর হিসেবে মানে একটা ইউনিভার্সিটিকে এক্সেলেন্সে নিয়ে ধরো রিক্রুটমেন্ট হবে, সেটা হচ্ছে একটা ভাইস চ্যান্সেলরের পুরো দায়িত্ব যে রিক্রুটমেন্টটা যাতে ঠিকঠাক করে হয়। এই যে জায়গাগুলো ধরো যে কোনো জায়গাতে একটা ইউনিভার্সিটি, মানে সত্যি কথা বলতে গেলে, এক কথায় বলতে গেলে ইউনিভার্সিটির যে ডে টু ডে অ্যাক্টিভিটি, সেখানে ভাইস চ্যান্সেলর এসেনশিয়াল। প্লাস ইউনিভার্সিটি যেভাবে তোমার কিছুদিন পরে ইউনিভার্সিটিতে তুমি কোন জায়গায় দেখতে চাও, সেই প্ল্যানিংটাও কিন্তু ভাইস চ্যান্সেলরকে করতে হবে, ইন কনসালটেশন উইথ দ্য টিচার্স অ্যান্ড অফিসার্স অ্যান্ড অল দ্য স্টেক হোল্ডার্স। স্যার, আমি এনইপি নিয়ে একটা জিনিসই জানতে চাইবো, সেটা হচ্ছে ধরুন যারা এখন কলেজে পড়ছে, ধরুন শ্রীরামপুর কলেজ, উত্তরপাড়া কলেজ, এখানে যারা সায়েন্সে 4th ইয়ারে যেটা একটা প্রজেক্ট করার চেষ্টা করবে, রিসার্চ প্রজেক্ট, সেখানে কি কলেজের মধ্যে সেই করার ফেসিলিটিটা তাদের মধ্যে আছে? মানে এই জায়গাটাই আমি দেখছি। তুমি যদি দেখো যে 4th ইয়ারে অনার্স উইথ রিসার্চ যে জায়গাটা রয়েছে, অনার্স উইথ রিসার্চ করতে গেলে বিশেষ করে সায়েন্সে যে মানে ইনফ্রাস্ট্রাকচার দরকার একটা কলেজে, বেশিরভাগ জায়গাতেই সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। কাজেই অনার্স উইথ রিসার্চ যারা করবে, তারা কিন্তু এর যে উদ্দেশ্য সেটা কতটা সফল হবে সেটা কিছুদিন না গেলে বুঝতে পারবো না। কিন্তু বিশেষ করে সায়েন্সের এই জায়গাটাতে আমার মনে হয় একটু অসুবিধার জায়গা রয়েছে। স্যার, আমি যদি বলি যে আন্তর্জাতিক মানের গবেষণার ক্ষেত্রে এই ইউনিভার্সিটি এখনো একদম টপ পজিশনে আসতে গেলে এই ইউনিভার্সিটি কী করা উচিত, বা এখানে কি আমাদের সমস্যা আছে যেখানে আমাদের এখনো রিসার্চ ফেসিলিটি বলুন বা রিসার্চ পেপারের কোয়ালিটি বলুন, এখনো অন্যান্য বড় অনেক ইউনিভার্সিটিতে এখন অনেক নিচে, যেটা আমি তুলতে গেলে আমাদের কি করতে হবে বা কি সমস্যা আছে আমাদের?
হ্যাঁ, সেটা ধরো তুমি যদি দেখো যে তুমি যদি এরকমভাবে একটা তুলনা করো যে স্বাধীনতার আগে যখন আমাদের দেশে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, যখন জগদীশ বোস ছিলেন, হ্যাঁ। তখন সিভি রমন এখান থেকে নোবেল প্রাইজ পাচ্ছেন, হ্যাঁ। মানে তাদের যে গবেষণার মানটা আন্তর্জাতিক মানের একেবারেই, না হলে ওই জায়গাতে তারা আসতে পারতেন এবং সারা বিশ্বে তাদের যে রিসার্চ এটা বন্দিত হতো। এখন ঠিক সেইভাবে হয়তো হচ্ছে না, হ্যাঁ। এটাই তো তুমি বলতে চাইছো। হ্যাঁ। তার কারণ হচ্ছে তুমি যদি এই সময়ের মধ্যে দেখো যে এখন আমাদের রিসার্চ, আমি সায়েন্স টেকনোলজির কথাটা বলছি, আমি আর্টসের কথাটা এখন বলছি না, হিউম্যানিটিসের কথাটা বলছি না। আমরা কিন্তু অনেকটা যন্ত্র নির্ভর হয়ে গেছি, মানে যন্ত্রের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো না হলে এখন খুব ভালো রিসার্চ করাটা, সত্যিকারের আন্তর্জাতিক মানের রিসার্চ করাটা ডিফিকাল্ট হচ্ছে। এবং তার ফলে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার পার্টটাকে বাড়াতে হবে, অর্থাৎ রিসার্চের যে ইকোসিস্টেম, রিসার্চের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বাড়াতে হবে। ঠিক যেরকম বললাম, একটা কলেজে আমরা যেরকম ভাবছি যে ফোর্থ ইয়ারে যে সে অনার্স উইথ রিসার্চটা ঠিক করে করতে পারবে কিনা, তার সেই ফেসিলিটিসটা আছে কিনা, ঠিক আমাদের যে ফেসিলিটিস ইউনিভার্সিটিতে আছে, মাস্টার ডিগ্রিতে ইউনিভার্সিটিতে, তার থেকে আরো অনেক, ধরো বিদেশের যে ইউনিভার্সিটিগুলো সেখানে যদি দেখো তাদের ফেসিলিটিস আরো অনেক বেশি। এবং তুমি দেখবে যে আমাদের দেশেই বুঝতে পারবে, তুমি যদি আইজার গুলো দেখো, ওদের রিসার্চ বা আইআইটি গুলো, তাদের রিসার্চ ফেসিলিটিস আমাদের থেকে অনেকটা ভালো। কাজে তাদের যে পেপারের যে কোয়ালিটি সেটা আমাদের থেকে অনেক ইউনিভার্সিটি থেকে বেশি হচ্ছে। কাজে আমাদের ইউনিভার্সিটিতে তুমি যদি রিসার্চের কোয়ালিটি বাড়াতে চাও, প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে রিসার্চের ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। রিসার্চের ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে তোমাকে বিভিন্ন জায়গাতে প্রজেক্ট দিতে হবে। এবং এই গভর্নমেন্টের একটা খুব ভালো জায়গা রয়েছে যে তুমি, আমরা ধরো অনেক সময় রিসার্চ করি, পেপার করি, সেইটাই কিন্তু সব নয়। আমাদের বলতে হবে যে আমি যে রিসার্চ করলাম সেই রিসার্চটা আমার সমাজে কোথায় কাজে লাগলো, আমার কি কাজে লাগলো। এই গভর্নমেন্ট সেই জায়গাটাতে কিন্তু খুব জোর দেন। আমাদের সবসময় চেষ্টা করতে হবে, আমরা যারা রিসার্চার ইউনিভার্সিটিতে আছি, যে আমাদের যে রিসার্চ সেটা সমাজের কি কাজে লাগবে এবং এই রিসার্চটা মানুষের আমি কিভাবে কাজে লাগাতে পারবো, সেইভাবে আমাকে কিন্তু প্রজেক্ট রেডি করে আমরা যদি অন্য ইউনিভার্সিটির সাথে, আমরা ধরো আইজারের সাথে দিলাম, আমরা ধরো আইআইটির সঙ্গে দিলাম, যে একসঙ্গে যদি খুব বড় প্রজেক্ট দিই তখন সেগুলো অ্যাকসেপ্টেড হওয়ার চান্স কিন্তু খুব বেশি। অর্থাৎ যেটার অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড রিসার্চ, আমি একেবারে এই মতটার সঙ্গে সহমত পোষণ করি যে আমার রিসার্চ শুধুমাত্র পেপার নয়, রিসার্চ আমি করব আমার সায়েন্স এবং টেকনোলজিতে, সেই রিসার্চ মানুষের কি কাজে লাগবে, তার অ্যাপ্লিকেশন কি হবে, সেই কথাটা মাথায় রেখে আমরা করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন প্রজেক্টগুলো রয়েছে সেইগুলো থেকে আমরা কিন্তু ফান্ডিং পেতে পারি, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, আমাদের এখানে ম্যান পাওয়ার রয়েছে, আমাদের এখানে ভালো স্টুডেন্ট রয়েছে, আমাদের এখানে টিচারদের কোয়ালিটি খুব ভালো, তাহলে কিন্তু আমরা এটা করবো। অ্যাজ এ ভাইস চ্যান্সেলর এটা আমার একটা দায়িত্ব যে টিচারদের উৎসাহিত করা, যে আমরা এরকমভাবে কিছু প্রজেক্ট দিই, কিছু টাকা পয়সা নিয়ে আসবো এবং সেই টাকা পয়সা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব এবং যাতে করে আমাদের রিসার্চের মানটা খুব বাড়ে, সেটা আমরা দেখব। এই আপনার এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, যে আপনি বললেন রিসার্চ মানে পেপার নয়। আমি একটা খুব সুন্দর কথা শুনেছিলাম একবার, যে ডু নট পাবলিশ থাউজেন্ডস পেপার হুইচ নোবডি রিডস, বাট পাবলিশ ওয়ান পেপার হুইচ 1000 পিপল রিডস। একদম একদম একেবারে সত্যি কথা। কারণ তোমার হচ্ছে যে আমি এই সংখ্যা দিয়ে তো আসলে কিছু বোঝা যায় না, কিন্তু আমি একটা কাজ করলাম, যে কাজটা সবাই জানলো, তার ইম্প্যাক্টটা কি, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে সায়েন্সে আমি একটা ব্রেকথ্রু করতে পেরেছি কিনা, অথবা আমার সমাজে আমি কোনো কাজে লাগাতে পেরেছি। আসল রিসার্চ হচ্ছে সেটাই। স্যার, আমি জানতে চাইবো যে আপনি ইউনিভার্সিটিকে আগামী 10 বছর বা 20 বছরে কোথায় দেখতে চান? মানে এটা একটা অবশ্যই ফিউচারিস্টিক কোশ্চেন, জাস্ট একটা স্বপ্ন থাকে যে আমি দেখতে চাই। সবসময়তে আমি তো চাইবো যে ক্যালকাটা ইউনিভার্সিটিকে আবার যে জায়গায় ছিল একটা সময়তে, যে ভারতবর্ষে তুমি প্রায় সেরা ইউনিভার্সিটি বলতে পারতে একটা সময়তে ক্যালকাটা ইউনিভার্সিটিকে, আমি সেদিন চাইবো যে ক্যালকাটা ইউনিভার্সিটি আবার ওরকম একটা জায়গায় পৌঁছাবে, লোকে বলবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ভারতবর্ষের সেরা ইউনিভার্সিটি। কিন্তু সবসময় বলবো যে আমরা এই স্বপ্নটা তো আমরা সবসময়তে দেখবো, কিন্তু স্বপ্নটাকে সত্যি করতে গেলে আমাদের যে এফোর্ট দিতে হবে, সেই এফোর্টটা কিন্তু আমাদের দিয়ে যেতে হবে। সেটা হয়তো যদি 10 বছরে না পারি, তাহলে হয়তো আমরা 20 বছরে পারবো, 25 বছরে পারবো, 30 বছরে পারবো। ক্যালকাটা ইউনিভার্সিটিকে আমাদের প্রথম হচ্ছে যতটা পারি আগিয়ে নিয়ে যাওয়ার, সেই জায়গাতে আমি চেষ্টা করে যাব। আচ্ছা, তো স্যার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার কিছু ছোট ছোট কোশ্চেন আছে আপনার কাছে, যে আপনার প্রিয় বই। দেখো, প্রিয় বই, প্রিয় লেখক, শোনো তাহলে একটু ছোট করে বলি। যে তোমাকে আমি বলেছি ছোটবেলায় তো আমরা এরকম গ্রামে পড়তাম, তো আমরা যে খুব বেশি বই পড়ার সময় পেতাম তা নয়, কারণ আমাদের বেশ কিছু কাজ করতে হতো এবং তারপরে যেটুকু পড়ার বই পড়ার সময় হতো। আমি বই পড়া যখন প্রথম শুরু করি, আমি আমার মানে মার জন্য বই নিয়ে আসতাম আর কি। সেই অর্থে আমি একদম প্রথম, এই যে প্রিয় বইটা না চেঞ্জ হয়ে যায়, প্রিয় লেখকটা চেঞ্জ হয়ে যায়। আমার একদম প্রথম আমার মনে আছে যে আমার শরৎচন্দ্র পড়তো, আমি নিয়ে আসতাম, কাজে আমিও মার
মার সঙ্গে সঙ্গে শরৎচন্দ্র পড়লাম। তারপরে আমি ধরো একটু যখন এই তখন 5-6 এরকম পড়ি, তারপরে একটু যখন 7-8 উঠে গেলাম তখন আমি বঙ্কিমচন্দ্র পড়তে খুব ভালো লাগছে। তারপরেতে ধরো মা আশাপূর্ণা দেবী পড়তো, আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি পড়ছি, আমার বেশ ভালো লাগলো বেশ পড়তে। এরকম ভাবে আমরা যখন পড়ছি তখন এরকম ভাবে পড়তে পড়তে এগিয়ে যাই। ধরো শরৎচন্দ্র আমার প্রিয় লেখক বলতে পারো, বঙ্কিমচন্দ্র আমার প্রিয় লেখক আমার সেই সময়তে, কারণ ওটা হচ্ছে আমরা যখন ওই বইগুলো পড়ছি আমার যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে লেখা বা পড়া বা বোঝা বাংলা ভাষা সম্পর্কে সেই জ্ঞানটাও কিন্তু আমার তার সঙ্গে সঙ্গে বাড়ে, যেটা আমার শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারপরে রবীন্দ্রনাথ যখন পড়লাম সেগুলো খুব ভালো লাগতো। তারপরে ধরো ডিটেকটিভ বই যখন পড়তাম আমার সত্যজিৎ রায় পড়তে খুব ভালো লাগতো, আমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়তে খুব ভালো লাগতো। এইগুলো আসলে আস্তে 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 আমরা এরকম ভাবে হচ্ছে, যেমন ধরো একটা অদ্ভুত আমার একজন লেখকের আমি প্রায় সব গল্পই পড়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে বিমল মিত্র। কিন্তু আমি জানি না কতটা পপুলার লেখক, হচ্ছে সিনেমাতে হয়তো ভালো, যে কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম, এই যে আছে বইটা পড়তে ভালো লাগে। দেখবে নায়কটাকে একটু অদ্ভুত রকমের উনি করতেন, তার থেকে আমার ভালো উনি একটা সময়কে খুব সুন্দর করে তুলে ধরতেন। সেই একদম তোমার বেগম মেরি বিশ্বাস, তার মানে সেটা হচ্ছে যখন সিপাহী বিদ্রোহের পরে ওই মানে ক্লাইভ লয়েডের থেকে, সিপাহী বিদ্রোহ নয় সরি ভুল বলছি, সিরাজউদ্দৌলার সময় থেকে একদম ওই সেখান থেকে শুরু করে একেবারে স্বাধীনতার পরে পর্যন্ত পুরো সময়টাকে উনি বিভিন্ন গল্পের মাধ্যমে একটা করে নিয়ে এসছেন। এটা আমি সেই জন্য পুরো সিরিজটা তখন আমি পড়তাম। মানে তখন তো সময় থাকতো, আসলে হায়ার সেকেন্ডারির পরে আর খুব বেশি পড়া হয় না, কাজেই আমি এইভাবে এটা করছি। সেই অর্থে তুমি যদি আমাকে বলুন জিজ্ঞেস করো যে তোমার মানে স্পষ্ট উত্তর দেওয়াটা মুশকিল বইটা আর লেখকটা, কিন্তু তুমি যদি আমাকে বলে তো আপনার সিনেমা কোনটা ভালো লাগে, এখানে আমার খুব মানে একদম সত্যিকারের উত্তর যেটা রয়েছে, আমার জীবনে সত্যিকারের সেরা সিনেমা হচ্ছে অপরাজিত, সত্যজিৎ রায়ের। কারণ ওই যে নায়ক ওর সঙ্গে নিজের মূল খুঁজে পাই। আচ্ছা, ওই যে স্ট্রাগল, এবং সত্যি কথা বলতে কি আমি যখন ওটা ধরো গল্প পড়লে আর সত্যজিৎরা যেভাবে চরিত্রটাকে তুলে ধরেছে সেটা কিন্তু আমার অসাধারণ মনে হয়। আর আমার যখন পরের এতে যখন আমি অপুর সংসার দেখে আমার কিন্তু মন খারাপ হয়ে যায়। কেন বলতো, যে ওই যে তোমার লড়াকু চরিত্র, ওই যে ধরো মা মরে যাচ্ছে তখনও সে বলছে যে আমি ওইখানেতে যে কাজ করবো কলকাতায়, পড়াশোনাতে যাতে আমার কোনো ক্ষতি না হয়, সেই ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি ঘরদোর ছেড়ে দিয়ে এই যে পরাজিত হয়ে যাওয়া, এই যে একটা জিনিসকে আমি ছেড়ে দেওয়া, অথচ অত ভালো ছেলে, এটা ভাবার কথা নয়। আমার সবসময় মনে হয় এই জায়গাতে আমার মন খারাপ হয়ে যায়। অপরাজিতর ওই যে সত্যিকারের তুমি দেখো ওই যে আমি করবই, এবং যেভাবে পড়াশোনাটা করেছিল, যে স্কুলেতে থেকে শুরু করে কলেজে এসে কিভাবে কষ্ট করে পড়াশোনা করতো, ওই জায়গাটা তুমি যদি দেখো, ওই জায়গাটা আমার অসাধারণ লাগে। আমি বারবার ওই জায়গাটা দেখি, ইন্সপায়ার্ড হই। স্যার তাহলে আমি যদি জিজ্ঞেস করি স্যার, আপনার প্রিয় সায়েন্টিস্ট বা কেমিস্ট বা সায়েন্টিস্ট আপনি যাই বলতে পারেন, আপনি কার নাম নেবেন? আমি একেবারে এটাতেও আমার কোনো রকম সন্দেহ নেই, মেরি কুরি আমার প্রিয় সায়েন্টিস্ট। এবং সত্যিকারে তুমি যদি দেখো যে মেরি কুরি কিভাবে পিচব্লেন্ড থেকে তোমার রেডিয়াম এক্সট্রাক্ট করেছিল, এবং যে কারণে 2টো নোবেল প্রাইজ, ধরো একটা ফিজিক্সে একটা কেমিস্ট্রিতে, ধরো প্রায় একই কাজ করে, এই জিনিসটা তুমি তো পাবে না, ওই যে কন্টিনিউশনের যে ওয়ার্ক, তুমি যদি দেখো সত্যিকারের ফ্যাসিনেটিং। আমার নিঃসন্দেহে আমার সেরা সায়েন্টিস্ট হচ্ছে মেরি কুরি। ঠিক আছে স্যার, তো আপনি যদি বলি স্যার, আপনি রিসার্চটাকে বেশি উপভোগ করেন নাকি অ্যাডমিনিস্ট্রেশন? এইটা ধরো আমি যখন এর আগের বারে প্রথম যখন ভাইস চ্যান্সেলর হচ্ছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমি খুব মিস করতাম একাডেমিক্সটাকে। আমার মনে হতো ওটা আমি ছেড়ে দিয়ে আমি একাডেমিক্সে ফিরে আসি। তখন আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাকে উপভোগ করতাম না। আচ্ছা, তখন আমি চাইতাম যে এইখানে ফিরে আসতে, কিন্তু এখন আমি এনজয়িং দ্য অ্যাডমিনিস্ট্রেশন। মানে এই কিন্তু স্যার আপনি 65 এর পর রিটায়ার করে গেছেন ওটা থেকে, ওটা থেকে গেছে, এবং অ্যাডমিনিস্ট্রেশনটা আমার এখন ভালো লাগছে। আর স্যার একটা কোশ্চেন দিয়ে শেষ করতে চাই যে আপনি অবসরের পর আপনি কিভাবে কাটাতে চান সময়? দেখো, অবসরের পরে সময় তুমি দেখবে যে যতদিন সুস্থ আছি ততদিন কি হবে, এই কিছু পড়াশোনা করব, তারপরে তোমার এদিক ওদিকে একটু ঘুরে বেড়াবো, তারপরে যদি এই কিছু ধরো আমার একটা খুব ইচ্ছে আছে যে একটু যারা আন্ডার প্রিভিলেজড জায়গায় আছে তাদের যদি শিক্ষাতে কোনো রকমভাবে সাহায্য করতে পারি, অনেক এনজিও থাকে বা কিছু থাকে, সেই সমস্তগুলো যদি একটু করতে পারি যতদিন। আর তারপরে তো ধরো আরো কিছুদিন পরে যখন আর পারবো না ধরো তখন, আর তারপরে আমাদের রিসার্চ সোসাইটিগুলো অনেক সময়তে থাকে, ওদের মিটিংগুলো থাকে, আমরা এমনি শুনতে ভালো লাগে, এইগুলোতে যাই, এরকম ভাবেই কেটে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে, আপনার আত্মীয় বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন, এবং আমাদের এই চ্যানেল র্যান্ডম এডুকেশনাল টককে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নমস্কার।